dokter nggak apa-apa? ইন্দোনেশিয়াতে কাশিহাতি জেনারেল হাসপাতালে ভয়ঙ্কর কালো জাদু করা হয়। তাই হাসপাতালের প্রতিটা নার্স এবং ডক্টর সবার আচরণ কেমন যেন। লোকসমাজে বলতে শোনা যায় এটা ভূতের হাসপাতাল। তবে বিশেষ এক রাতে এই হাসপাতালে জিন শয়তানের আনাগোনা প্রচণ্ড বেড়ে যায়। তাই সন্ধ্যার আগেই গ্রামের মানুষরা তাদের দোকানপাট সব বন্ধ করে দিয়ে যে যার ঘরে ঢুকে যায়। গ্রামের মানুষ অসুস্থ হয়ে বিছানায় কাতরাতে থাকবে, তবে ভুলেও সেই হাসপাতালের ধারে কাছে যাবে না। কিন্তু হঠাৎ সরকারি চাকরি বদলি হয়ে একদিন অন্য এক শহর থেকে আসা এক শহরে বাবু তার স্ত্রীকে এই হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। আর তখনই তাদের সাথে ঘটতে থাকে গা শিউরে দেওয়ার মতো সব ঘটনা। কারণ এই হাসপাতালে ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছিল। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ছটপট এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান তুজ্জ, আর আপনারা দেখছেন ভূত মাস্টার। গল্পের শুরুতেই কাশিহাতি হাসপাতালে লাসুত্রী নামের একজন মহিলা পাগলের মতো ছুটে বেড়াচ্ছিল। পেছন পেছন হাসপাতালের নার্সরা তাকে থামানোর অনবরত চেষ্টা করতে থাকে। হাসপাতালের অন্য এক রুমে ঢুকেই লাসুত্রী ডক্টরকে বলে, বলো আমার বাচ্চা কোথায়। ডক্টর তাকে শান্ত হতে বললে লাসুত্রী তখন এক এক করে সবকিছু নার্স আর ডক্টরদের আহত করে চলে যায় ভেতরের দিকে এবং হাসপাতালে যেই রুমে সদ্য জন্ম নেওয়া শিশুদের রাখা হয়েছিল সেই রুমে গিয়ে ভয় দেখিয়ে নার্সদের বের করে দেয় ভেতর থেকে, আর দরজার ছিটকিনি শক্ত করে আটকে দেয় এবং একটা বাচ্চা কোলে তুলে নিতেই বাহির থেকে একজন ডক্টর বলে ওঠে, তুমি নিজেকে শান্ত করো। লাসুত্রী তখন বলতে থাকে, তুমি হেরে গিয়েছ, আমি আমার সন্তানকে খুঁজে পেয়ে গিয়েছি, এবার তুমি সবকিছু হারাবে, এবার তুমি শাস্তি পাবে। এই বলে কাঁদতে কাঁদতে বাবুটাকে বলতে থাকে, আমাকে তুমি ক্ষমা করে দিও। আর এরপরই ডক্টর তখন বলে উঠে, কি করলা তুমি এটা, ওটা তোমার বাচ্চা নয়। এটা শুনে লাসুত্রী অবাক হয়ে যায়। হাসপাতালে সব কর্মীরা দরজা ভাঙার অনবরত চেষ্টা চালাতে থাকে, কিন্তু তার আগেই লাসুত্রী এক এক করে সদ্য পৃথিবীর আলো দেখা শিশুগুলোকে পৌশাচিকভাবে হত্যা করতে থাকে। ততক্ষণে দরজা ভেঙে সবাই ঢুকে পড়লে লাসুত্রী সবকিছু ভাঙচুর করতে শুরু করে দেয় আর বলে, এক এক করে এবার তোমরা সবাই মারা যাবে। এরপরেই সে টেবিল ল্যাম্পটি ফ্লোরে ছুঁড়ে মারতেই আগুন ছড়িয়ে পড়ে। বাকিরা বের হয়ে গেলেও লাসুত্রী সেই রুমেই আগুনে পুড়ে মারা যায়। আর এই ঘটনাটি ঘটে বছরের সেই বিশেষ দিনটিতেই, যেই দিনে এই হাসপাতালে কোনো না কোনো অমঙ্গল ঘটেই থাকে। আর এই ঘটনার পর এই হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। এরপর কেটে যায় অনেকগুলো বছর। বেউ নামের এই লোকটিকে তার বাবার বন্ধু বেশ কিছু টাকা আর গাড়ির চাবি দিয়ে বলে, তোমার বাবা বেঁচে থাকাকালীন কোনো উপকার করতে পারেনি, এই টাকাগুলো রাখো, তোমার অনাগত সন্তানের জন্য আমার আগাম উপহার। বেউ তখন তার স্ত্রী দিনতাকে নিয়ে সরকারি চাকরির সুবাদে এই শহর থেকে অন্য গ্রামে স্থানান্তরিত হয়। যেতে যেতে তার স্ত্রীকে বলে, নিশ্চয়ই আমার বাবা বেঁচে থাকাকালীন সে আমার বাবার সাথে কোনো অন্যায় করেছিল, আর তার এই প্রায়শ্চিত্তের জন্যই এতগুলো টাকা আর গাড়ির চাবি আমাকে দিয়েছে। এটা শুনে তার স্ত্রী দিনদা বলে, তুমি সবসময় মিছিমিছি মানুষকে সন্দেহ করে থাকো। কথা বলতে বলতে তারা কাঙ্ক্ষিত বাংলো বাড়িটিতে পৌঁছে যায়। বাড়িটি দিনদার বেশ পছন্দই হয়। রাতের বেলা বেউ বলে, দ্রুত ঘুমিয়ে পড়ো, আগামীকাল তোমাকে নিয়ে কাছের একটা হাসপাতালে চেক আপ করাতে যাব। পরদিন সকালে দিনদা ঘুম থেকে উঠে ধোয়া ওঠা গরম কাপে চুমুক দিয়ে বেরিয়ে পড়ে গ্রামের একটা হাটের দিকে। হাটে গিয়ে সে এক দোকানিকে কিছু গোলাপ ফুল দেওয়ার কথা বলে। দোকানি বলে, এই মুহূর্তে আমাদের কাছে কোনো গোলাপ ফুল নেই, তবে অসংখ্য জেসমিন ফুল রয়েছে। দিনদা বলে, এত জেসমিন ফুল রাখার কারণ কি? দোকানি বলে ওঠে, কিছুদিন পরেই বিশেষ সাতুসুরু রাত আসতে চলেছে, তার আগে বলো, তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। দিনদা বলে, গতকালই আমি পাশেই গ্রিন লেকে উঠেছি। এটা শুনে মহিলাটি বেশ অদ্ভুত হয়ে গেলে দিনদা বলে, কি হলো? দোকানি বলতে শুরু করে, না না তেমন কিছু না,
আজকে আমার দোকানটি এখনই বন্ধ করে দিতে হবে। দিনদা কিছুটা বিস্ময় নিয়ে সেখান থেকে যেতেই পাশে একজন কুজুবুড়ি মহিলাকে দেখতে পায়। বাজারের মানুষগুলোর অদ্ভুত আচরণ দেখে সে বাসায় চলে আসে দ্রুত। রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে বেউ তার স্ত্রীকে কোথাও দেখতে না পেয়ে চিন্তিত হয়ে চারদিকে খুঁজতে শুরু করে। হঠাৎ কিচেন রুমে আসতেই দেখতে পায় কেউ তার স্ত্রীকে বীভৎসভাবে হত্যা করেছে, আর তার বাচ্চা পেট থেকে কেউ বের করে নিয়েছে এবং পেছন থেকে। বেউ এসব স্বপ্ন দেখেছে আর হাঁপাতে হাঁপাতে বলে, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। দিনদা বলে, তোমার উচিত 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। বেউ বলে, আমি এসব ধর্মটর্মতে বিশ্বাস করি না, চলো তো ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে বেউ তার বাবার বন্ধুর দেওয়া গাড়িটা নিয়ে অফিসে বের হয়ে পড়লে ঘরের ভেতরেই টেলিফোনের আওয়াজ শুনতে পায় দিনদা। দ্রুত ছুটে গিয়ে ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে মায়ের কথা শুনতে পায়। মায়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ লক্ষ্য করে বাহিরে থাকা দোলনাটা নিচ থেকেই ঝুলছে অবিরাম গতিতে। সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়। দিনদার হঠাৎ শরীর খারাপ হতে থাকে। ক্রমশ শরীর খারাপ হতে থাকলে সে বেসিনের দিকে এগিয়ে যেতেই তার গলা দিয়ে কিছু একটা বের হতে থাকে। তবে সেটা ছিল একটা সুতোয় পেঁচানো কয়েকটা তার কাটা, আর তারপর তার থেকে বের হয়ে আসে একটা ব্লেডের মালা। কিন্তু এখানেই থেমে থাকে না, তার মুখ থেকে বের হয়ে আসে আস্ত একটা জীবন্ত শিশুর বাচ্চা। তবে এটা ছিল দিনদার দুঃস্বপ্ন। ঘুম থেকে জাগতেই তার প্রসব ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। ওদিকে বেউ অফিস শেষে মাত্র বাসায় ফিরছিল। বাসায় এসে স্ত্রীকে না দেখতে পেয়ে বিচলিত হয়ে ওঠে, আর ঘরের এদিক সেদিক তন্ন তন্ন করে খুঁজতেই স্ত্রীকে দেখতে পায় ঘরের এক কোণায় পড়ে রয়েছে। দ্রুত স্ত্রীকে নিয়ে গ্রামের কাছের কাশিহাতি হাসপাতালে চলে আসে। হাসপাতালে এসে স্ত্রীকে দ্রুত অ্যাডমিট করাতে থাকে, কিন্তু হঠাৎ সেখানে থাকা ঘড়ির দিকে তার নজর পড়ে। এ কি, হাসপাতালের ঘড়ির সময়ের সাথে তার ঘড়ির সময় কোনোভাবেই মিল ছিল না। এমনকি হাসপাতালের নার্সগুলো কেমন যেন রোবটের মতো আচরণ করে। বেউ এসব ভূত্রুতে বিশ্বাস না করার কারণে তেমন একটা পাত্তা না দিয়েই স্বাক্ষর করতে থাকে। ডক্টর জানায় দিনদাকে সে সঠিক সময়ে নিয়ে এসেছে, তাই চিন্তার কিছু নাই। এই বলে ডক্টর চলে গেলে দিনদা বেউকে বলে, আমি আর ওই বাংলোতে ফিরে যেতে চাই না। ওই বাড়িতে আমার সাথে এমন কিছু হচ্ছে যেটা আমার ঠিক মনে হচ্ছে না। তখন বেউ বলে, চিন্তা করো না, আমাদের বেবি হওয়ার পর তুমি, আমি আর সে মিলে এই জায়গা ছেড়ে একেবারে চলে যাব। আমি বাসায় গিয়ে লাগেজ খুঁজিয়ে আনছি, দ্রুতই আবার তোমার কাছে ফিরে আসবো। এই বলে সে বেরিয়ে পড়ে। বেউ হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার পর দিনদা দেখতে পায় একজন মহিলা ডক্টর তার দিকে ভয়ঙ্কর রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় যেন তাকে ছিঁড়ে খাবে। ভয়ে সে তার ডক্টরকে ডাকতে থাকলে ডক্টর তার ডাকে সাড়া না দিয়ে উল্টো দেয়ালে তার মাথা প্রচণ্ড গতিতে আঘাত করতে থাকে। আর এরপর ডক্টর কিছু না বলে চলে গেলে দিনদা নার্সদের ডাকতে থাকে। কেউ তার কাছে না আসাতে সে নিজেই বেরিয়ে পড়ে, কিন্তু হাসপাতালে কাউকে দেখতেই পায় না। পুরো নিস্তব্ধ একটা পরিবেশ বিরাজ করছে। কিছু সময় পরেই দিনদা লক্ষ্য করে তার পাশ ঘেরে বিদ্যুতের গতিতে কি যেন ছুটে বেড়াচ্ছে। এদিকে বাসায় এসে বেউ লাগেজপত্র ঘুচিয়ে বের হতেই নেবে, তখনই সে ঘরের ভেতর কারোর কান্নার শব্দ শুনতে পায়। কিন্তু সবকিছু চেক করেও সে কোথাও কিছু দেখতে না পেয়ে তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়ে। গাড়িটা ঠিক থাকলেও কোনো অজানা কারণে তা স্টার্ট নিচ্ছিল না। ঠিক তখনই সে কুজুপুরি মহিলাটি বেউর গাড়ির সামনে চলে আসে, যাকে সেদিন দিনদা সেই হাটে দেখতে পেয়েছিল। মহিলাটি তীব্র ক্ষোভ নিয়ে তাকিয়ে থাকলে বেউ ভয়ে ভয়ে গাড়ি চালাতে শুরু করে। ওইদিকে দিনদা হাসপাতালে খুঁজতে খুঁজতে দুজন নার্সকে অবশেষে দেখতে পায় এবং তাদেরকে বলতে থাকে, তোমরা কি আমার হাজব্যান্ডকে দেখেছ? তারা তার কথার কোনো উত্তর না দিলে দিনদা তাদের কাছে এগিয়ে যেতেই দিনদা তখন দেখে নার্সগুলো রোবটের মতো সোজা দাঁড়িয়ে আছে। অদ্ভুত কিছু লক্ষ্য করে বেরোতেই নিবে, ঠিক তখনই দরজা খুলতে না পারলে ঘাড় ঘোরাতেই সেই মহিলা ডক্টরকে দেখতে পায়।
কিছুক্ষণ পরেই আবার নিজেকে রুমের বাহিরে আবিষ্কার করে। দিনদার সাথে এসব কি হচ্ছে সে ঠিক বুঝে উঠতে পারছে না। এদিকে বেউ হাসপাতালে ফেরার সময় একটা টং দোকান দেখতে পায়। প্রচণ্ড ক্ষুধা লাগাতে সে নাস্তা করতে বসে যায়। দোকানদার লোকটি বলে, সাহেব দ্রুত খেয়ে নিন, দোকানটি এখনই বন্ধ করতে হবে যে আমাকে, কারণ আজকের রাত অশুভ রাত। বেউ তার কথা শুনে হাসতে থাকলে লোকটি বলে ওঠে, আপনি এত রাতে কোথায় যাবেন স্যার? বেউ বলে, সামনের হাসপাতালেই আমার গর্ভবতী স্ত্রীকে ভর্তি করিয়েছি, সেখানেই যাব। আতঙ্কিত স্বরে কাপা কাপা গলায় লোকটি বলে ওঠে, হাসপাতাল? এই এলাকায় তো কোনো হাসপাতাল নেই। বেউ বলে, কি বলো, 1 কিলোমিটার সামনে এগুলোই তো একটা হাসপাতাল রয়েছে। লোকটি বলে, হাসপাতাল? ওই হাসপাতাল তো কয়েক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। একথা শুনতেই বেউর পায়ের তলার মাটি সরে যায়। দ্রুত গতিতে সে হাসপাতালে ছুটতে শুরু করে। কিন্তু এ কি, সেখানে গিয়ে একটা পুরনো পরিত্যক্ত আর জরাজীর্ণ দেওয়াল ছাড়া কিছুই দেখতে পায় না সে। ভেতরে ঢুকে সে কাউকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে তার স্ত্রী দিনদাকে খুঁজতে থাকে। ওইদিকে দিনদাও তার স্বামীকে খুঁজতে থাকে। ভয়ে তার কলিজার পানি শুকিয়ে যায় ততক্ষণে। Saya mau tanya, Mas. বেউ তখন দেয়ালের ওই পাশে কাউকে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু সে ছিল একটা দানব। দ্রুত গতিতে সেই দানবের হাত থেকে বাঁচার জন্য একটা রুমে ঢুকে পড়ে। এদিকে দিনদা অবশেষে নার্সদের দেখতে পেয়ে বলে, প্লিজ বলুন আমার স্বামী কোথায়? সে আমাকে রেখে এখান থেকে চলে গিয়েছিল, কিন্তু আসবে বলে আর এখনো ফিরে আসেনি। বেউ হাত জোর করে সবাইকে জিজ্ঞাসা করলেও তার প্রশ্নের জবাব কেউ দেয় না। তখনই সে একটা আত্মচিৎকার শুনতে পায়, আর সেদিকে এগিয়ে যেতেই একজন বিভৎস মহিলার আত্মা দিনদার দিকে ছুটতে আসতে থাকে। ভয়ে প্রাণপণে সামনে এগোতেই দেখতে পায় অনেকগুলো মৃত লাশ, এবং সেই লাশের রুমেই সে আটকা পড়ে গিয়েছে। সেই রুমেই মানুষের হৃৎপিণ্ড, ফুসফুস কেমিক্যাল দিয়ে রাখা হয়েছিল। হঠাৎ তার হাতের সাথে ধাক্কা লেগে একটা হৃৎপিণ্ডের বোতল পরে ভেঙে গেলে মৃত লাশগুলো উঠে বসে পড়ে। দিনদা রুম থেকে দ্রুত বেরিয়ে গেলে দেখতে পায় আবারও সেই মৃত লাশগুলো। দিনদা যতই বের হওয়ার চেষ্টা করে না কেন, ঘুরে ফিরে সে একই রুমে ঘুরপাক খাচ্ছে। আর এবার তার হাতের সাথে ধাক্কা লেগে হৃৎপিণ্ডের বোতলটি পড়ে যেতে লাগলে তা ধরে ফেলে, কিন্তু দিনদা এবার হাঁপিয়ে ওঠে। এইবার সে দেখতে পায় অন্য জায়গায় আসতে পেরেছে, এবং সে লাশত্রী নামের মহিলাটি কান্না জর্জরিত কণ্ঠে বলছে, আত্মারা শুধু বাঁচতে চায় না, তারা চায় সবাই শয়তানের দাস হোক। তারা আমাকে ইবলিসের গোলাম বানিয়েছে, তাই এখন আমার হাতে যে তোমায় মরতে হবে। এই বলেই লাশত্রী দিনদার পেটের বাচ্চা নষ্ট করতে চায়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদল লোক সেদিন লাশত্রীর পেটের বাচ্চাকে কালো জাদু করেছিল, আর জন্মের পরই সেই বাচ্চাকে দিয়ে তারা তাদের কাজ হাসিল করে, এবং লাশত্রীকে দিয়ে সেই সমস্ত ঘটনা তারা ঘটিয়েছিল। ফ্ল্যাশব্যাক শেষ হলে দিনদা দেখে একদল নার্স তাকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা কেউ মানুষ ছিল না। তখন তারা বলতে থাকে, তুমি শীঘ্রই আমাদের কাছে আসবে। তখন আমরা দেখতে পাই বেউ ঘুম থেকে জেগে ওঠে, আর তার মৃত্যু পথযাত্রী বাবা তাকে বলে, আমাকে ক্ষমা করে দিও বাবা, তোমাকে নিতে আসবে তারা। বেউ বলে, কি অদ্ভুত কথা বলছো তুমি? তার বাবা বলে, আমি ক্ষমতা আর ধন সম্পত্তির লোভে শয়তানের সাথে চুক্তি করেছিলাম, বিনিময়ে ইবলিস শয়তান এখন আমাকে কেড়ে নিচ্ছে, সাথে তোমার ছেলেকেও কেড়ে নেবে। তখনই বেউ তার স্বপ্নের পথ থেকে বাস্তব জগতে ফিরে আসে। অলৌকিকভাবে তার বাবা তাকে স্বপ্নে সত্যটা জানান দিয়েছিল। ওইদিকে দিনদার পেটের ভেতর থেকে বাচ্চা নেওয়ার জন্য অসংখ্য আত্মারা এসে হাজির হয়েছে। তখনই সেই কুচু বুড়ি মহিলাটি আগুন নিয়ে হাসপাতালে ছুটে আসে।
আর তার ব্যাগ থেকে কিছু একটা ছিটিয়ে দিতেই আত্মাগুলো উধাও হয়ে যেতে থাকে। এরপর সে দিন্দা আর তার বাচ্চাকে রক্ষা করে হাসপাতাল থেকে বেরোতে থাকে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন এই বুড়ি মহিলাটি দিন্দাকে রক্ষা করছে, আর কেনই বা এই আত্মারা তাদেরকে মারার চেষ্টা করছে। মূলত বেঁচে থাকাকালীন এই হাসপাতালের উপর কালো জাদু করা হয়েছিল। কালো জাদু দ্বারা আক্রান্ত হয়ে মারা যাওয়ার ফলে এই আত্মাগুলো এখন দুনিয়া ছেড়ে যেতে পারছে না। আর এই বুড়ি মহিলাটি দিন্দা আর তার বাচ্চাকে রক্ষা করার পেছনে তার বড় একটা কুমতলব রয়েছে। তখনই দিন্দার সাথে দেখা মেলে তার স্বামী বেউর। বেউ তখন বুড়ি মহিলাটিকে দেখতে পেয়ে বলে, সেদিন আমি তোমাকে দেখতে পেয়েছিলাম, আর সেই তুমি এখানে কি করছো? দিন্দা বলে সে আমাকে বাঁচিয়েছে। এরপর বুড়ি তাদেরকে আত্মাদের হাত থেকে সেভ করে নিয়ে যেতে থাকলে রুমের ভেতর এসে বেউ তার সন্তানকে কোলে নিয়ে প্রথমবারের মতো মহান আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকে। ঠিক তখনই রুমের ভেতর লাশত্রীর আত্মা ঢুকে পড়ে। লাশত্রী তখন দিনদার বাচ্চাকে মারতে গেলে একটা সুরক্ষা বলয় লাশত্রীর হাতের অস্ত্রটা কেড়ে নেয়। এরপর সে বেউর উপর আক্রমণ শুরু করে দেয় আর তার ভেতরেই নিজের আত্মা প্রবেশ করিয়ে দেয়। তখন বেউ লাশত্রী হয়ে এবার দিনদার সন্তানকে মারার চেষ্টা করে। কুচুপুরি তখন তার যন্ত্রপুত দড়ির সাহায্যে বেউকে আঘাত করতে থাকে আর দেখতে পায় অসংখ্য আত্মারাও সেখানে হাজির হয়েছে। এরপর সে তার পুটলি থেকে আবারও কিছু একটা ছিটিয়ে দিতেই দিন্দা বুড়িকে ধন্যবাদ জানালে সে বলে ওঠে, তোমার বেবি সাধারণ কোনো বেবি নয়, আমাকে একটু কোলে নিতে দিবে? দিন্দা সংকোচবোধ নিয়ে তার বাচ্চাকে বুড়ির কোলে দিতেই বুড়ি কোনো কথা না বলে সোজা বেরিয়ে পড়ে। দিন্দা তখন পেছন থেকে ডাকতেই বুড়ি তাকে মেরে পালিয়ে যায়। এদিকে জ্ঞান ফিরতেই বেউ তার স্ত্রীর নিকট ছুটে আসলে দিন্দা বলে, ওই বুড়ি মহিলাটি আমার ছেলেকে কেড়ে নিয়েছে। তারপর বেউ তাকে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেই বেরিয়ে পড়ে কিছু একটা দেখে। সামনে এগোতেই সে সেই বুড়ো মহিলাটিকে দেখতে পায় শয়তানের উপাসনা করতে, আর পাশের পাত্রেই রক্ত ভরা ছিল। মানে সে বেউর নবজাতক সন্তানের রক্ত দিয়ে শয়তানের উপাসনা করছে। বেউ পেছন থেকে তাকে আঘাত করে। বেউ দেখে তার ছেলে এখনো বেঁচে আছে। রক্তমাখা ছেলেকে নিয়ে তারা চলে যেতে থাকলে বুড়ি জেগে ওঠে, কিন্তু তাদেরকে আটকায় না। আর খুশি মনে সে আবারও শয়তানকে খুশি করতে নাচতে শুরু করে দেয় এবং ফোন করে বলতে থাকে, এই শিশুর ভেতর এখন কালো জাদুর দানব ঢুকিয়ে দিয়েছি। তখন ফোনের উপাস থেকে লোকটি বলে ওঠে, তোমার এই উপকার কখনোই ভুলব না। আর এই লোকটি ছিল বেউর বাবার বন্ধু এবং সে কালো জাদু ব্যবহার করে বেউর বাবাকে মেরেছিল এবং তার ভবিষ্যৎ পুত্র সন্তানকেও কালো জাদু করে। কেননা মায়ের পেটে থাকাকালীন কোনো শিশুকে তারা কালো জাদু দ্বারা বশ করতে পারলে এই জাদুকররা শয়তানের সাথে বিশেষ চুক্তিতে যেতে পারে, আর সেই চুক্তি অনুযায়ী তারা বড় ধরনের ধন সম্পত্তি, টাকা পয়সা, দুনিয়ার ক্ষমতা, এমনকি পুরো দুনিয়াকেই তারা শাসন করতে পারে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়।